এই ঘটনাটা আমার নিজস্ব। তেঁতুল গাছ ছিল, যে তেঁতুল গাছে বহু মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওই জায়গাটাই ভয়। ওখান দিয়ে যাওয়া আসার সময় অনেক রকম ডাক, কান্না, চিৎকার এরকম অনেক কিছু শুনতে পায়। সেরম বসে আছে, বলছে ও শীতে মরে গেলাম রে, শীতে মরে গেলাম। সে ঝট করে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে আস্তে করে সরসর করে কাঁঠাল গাছটার মধ্যে ঢুকে গেল। আমার শ্বশুরবাড়ির পাড়ায় একজন তান্ত্রিক থাকেন, ঝাড়ফুঁক, টুকটাক, তারপরে পাথর বেচা, এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত। ওদেরকে কাজে লাগিয়ে ওনার জীবনের অনেক পারপাস উনি ফুলফিল করে থাকেন। ওনার আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে যখন দেখা গেল কোনো পরিবারে উনি গেলেন, নতুন কারোর সাথে আলাপ পরিচয় হলো, সেখানে সব থেকে দুর্বলতম, মানে সব এক একটা পরিবারে থাকে না কমজোরি কোনো মানুষ থাকেন, তাদের সাথে মিশে তাদের সেই মানুষটির মধ্যে দিয়ে সেই ফ্যামিলিটার মধ্যে উনি ঢুকে ওনার নেগেটিভিটিগুলোকে স্প্রেড করে তার মাধ্যমে ওনার যে পারপাসগুলো থাকে সেটা ফুলফিল করার উনি চেষ্টা করেন। ওইখানে একজন মহিলা, তার আপাদমস্তক বোরখা দিয়ে ঢাকা, সে মাথাটা নিচু করে কলপারের সামনে পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমাকে একটু থুতু দিয়ে দাও, কারণ শুনেছি থুতু দিয়ে দিলে বা এটো করে দিলে ওরা আসে না, ওরা স্পর্শ করে না। অন্ধকারের মধ্যে আকাশের আলোটা তোমার বারান্দায় পড়ছে, চাঁদের আলোটা পড়ছে। পাড়া প্রতিবেশীরা না, আমার ওটা পুরো হিন্দু পাড়া, আর ওখানে কেউ নেই বোরখা পরা রাত্রে। আর আমার বাড়ির গেট বন্ধ, ঘটনাটা ঘটেছে দোতলার বারান্দায় আমি দেখতে পাচ্ছি। ওই রাত্রেবেলা 2:30-3টের সময় কোনো না কোনোভাবে মানে উনি পজেসড, মানে ওনাকে বশ করে নেওয়া হয়েছে। সমস্যাটা শুরু হয় তারপর থেকে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে এই যে এত হাসি হাসি মুখে কেন ইন্ট্রোটা দিচ্ছি, তার কারণ হলো আজকে আমার যিনি গেস্ট, তার জীবনে একটা দুর্দান্ত বড় পরিবর্তন হয়েছে। এবং এই যে বড় পরিবর্তনটা হয়েছে ওর জীবনে, এটা আমি চোখের সামনে নিজে দেখেছি। বহুদিন ধরে আমাদের পডকাস্টে তিনি আসেন, তিনি আমাদের দুর্দান্ত ঘটনা শোনান। আপনারা সকলে দারুণ পছন্দ করেন তার ঘটনা শুনতে, তার গলায় ঘটনা শুনতে। এবং আজকে তিনি যখন আমাদের পডকাস্টে আসতেন তখন তিনি ছিলেন সিঙ্গেল, আর এখন যখন তিনি আমাদের পডকাস্টে এসছেন, মানে লাস্ট পডকাস্টের পর আজকের পডকাস্টে, সে কিন্তু আজকে বিবাহিত। সো কংগ্রাচুলেশনস হরপ্রিয়া, থ্যাংক ইউ। অনেক 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 শুভকামনা, ভালোবাসা আমাদের প্রেত কথার তরফ থেকে, প্রেত কথা ফ্যামিলির তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে। তোমরা অনেক অনেক ভালো থাকো। এবার একটু গল্পটা বলো তো, কি ব্যাপার হঠাৎ তুমি আসলে আজকে বিবাহিত, তারপর হাজবেন্ডকে নিয়ে আসলে? সত্যি কথা বলতে গেলে তোমার এই স্টুডিওটা আমার অনেক কিছু সাক্ষী। আমি যখন আসতাম একা, আজকে এসেছি আমার স্বামীকে নিয়ে। প্রেত কথা পরিবারের সমস্ত বন্ধুদের আমার এই নতুন জীবনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, সে সাথে তোমাকেও। সকলের আশীর্বাদ থাকবে এবং সকলের ভালোবাসা থাকবে তোমার সাথে, এবং কিসি কা নজর নেই লাগ যায়। সব থেকে বড় বিষয় হলো এটা, তোমরা সব সময় খুব ভালো থাকো। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। যখন মানে আমার পডকাস্টে যারা আসেন, এত বছর ধরে আমি পডকাস্ট করছি, আমি প্রচুর মানুষের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, বিশেষ করে যখন আমি গল্প কালেক্ট করি, ঘটনা কালেক্ট করি, বহু মানুষের সঙ্গে আলাপ হয়, পরিচিতি হয়, এবং তাদের জীবনের যে এই পরিবর্তন যেগুলো আমি চোখের সামনে দেখতে পাই। যেমন তোমায় বলছিলাম যে অনন্যাকে ছোটবেলায় দেখেছি, এখন অনন্যা বড় হয়ে গেছে, একটা নিজের ব্যবসা করছে। তোমার একটা লাইফের পরিবর্তন, এবং যারা আমাকে দেখছে তারা আমাকেও দেখছে, মানে আমার লাইফেরও পরিবর্তন। এক্স্যাক্টলি, একদম। সো এটা একটা অদ্ভুত কালেকটিভ হয়ে উঠছে আমাদের এই প্রেত কথা স্টুডিও। এবং এই কালেকটিভের মধ্যে এত ভূতের গল্প ছাড়াও এত ছোট ছোট সুন্দর গল্প জমা হচ্ছে, যে গল্পগুলো কিন্তু আলাদা করে একটা বই লেখার মতো বলে আমার মনে হয়। সত্যি তাই, আমাদের জীবনের সাথে না পার্ট বাই পার্ট জড়িয়ে যাচ্ছে প্রেত কথা। এটা আমাদের সত্যি একটা বাস্তব প্রাপ্তি। খুব ভালো লাগলো। আজকের ঘটনাটা তাহলে শোনা যাক নাকি? কি ঘটনা আছে একবার শুরু করি। আপনারা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমাদের এই এপিসোড আরও দূর পর্যন্ত পৌঁছে যায়, আরও বেশি মানুষের কাছে অবধি পৌঁছে যায়। সো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। প্রত্যেক শনিবার ঠিক রাত 10টার সময় আমাদের পডকাস্ট আসতে থাকে আপনাদের প্রিয় প্রিয় বহু মানুষের ঘটনা। আজকের যে ঘটনাটা বলবো, এখন আমার একটা নতুন জীবন শুরু হয়েছে। এই নতুন জীবনের কিছু প্রাপ্তি হিসাবে ঘটনাটা আমি পেয়েছি। আচ্ছা, আমার হাজবেন্ডের কাছ থেকে শোনা। আমার হাজবেন্ড আমার সঙ্গেই আছেন আজকে উপস্থিত। উনি খুব ইন্সপায়ার্ড তোমার এখানে নিয়ে আসার জন্য। ওনার অবদান অনেকখানি। ওর নামটা বলো। প্রতীক কুমার মণ্ডল।
আমি খুব হ্যাপি যে ঈশ্বর আমাকে ওনার মতন একজন স্বামী দিয়েছেন। কারণ ওনার ইন্সপিরেশন এবং এনকারেজমেন্ট যদি না থাকতো তাহলে শুধু তোমার প্রেত কথা না, আরও অনেক বড় বড় কাজে আমি হয়তো সফলতা পেতাম না। আসার সময় রাস্তা দিয়ে ও ভীষণভাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনেদের কাছ থেকে ঘটনা কালেক্ট করতে করতে এসেছে। তো সেখানে দাঁড়িয়ে সর্বশেষ যে ঘটনাটা আমি পেয়েছি এটার পরিসমাপ্তিটা আমার নিজের চোখে দেখা, কিন্তু সূত্রপাতটা অনেকদিন আগের। আমার শ্বশুরবাড়ির পাড়ায় একজন তান্ত্রিক থাকেন। এই ভদ্রলোক পেশায় অ্যাস্ট্রোলজার। উনি হাত দেখেন, ঝাড়ফুঁক টুকটাক, তারপরে পাথর বেচা, এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত। বর্তমানে ওনার স্ত্রী আর ছেলে আছেন। ওনার 2 বিবাহ। পূর্বের যে স্ত্রী এবং মেয়ে, তাদের শুনেছি আমি আমার হাজব্যান্ডের থেকে ওরা অটো অ্যাক্সিডেন্টে মারা যায় এবং ওদেরকে স্যাক্রিফাইস করা হয়। ঠিক আছে, ভদ্রলোক নিজের ব্ল্যাক ম্যাজিক বা নিজের তন্ত্রের কারণে ওদেরকে স্যাক্রিফাইস করে থাকেন এবং ওদের যে আত্মাটাকে সেটাকে উনি ওনার নিজের বশে রেখে দেন। শুনতে ঘটনাটা খুব নিষ্ঠুর অমানবিক বলে মনে হচ্ছে, কিন্তু ওদেরকে কাজে লাগিয়ে ওনার জীবনের অনেক পারপাস উনি ফুলফিল করে থাকেন একদম। আর ওনার আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে যখন দেখা গেল কোনো পরিবারে উনি গেলেন, নতুন কারোর সাথে আলাপ পরিচয় হলো, সেখানে সব থেকে দুর্বলতম, মানে সব এক একটা পরিবারে থাকে না কমজোরি কোনো মানুষ থাকেন, তাদের সাথে মিশে তাদের সেই মানুষটির মধ্যে দিয়ে সে ফ্যামিলিটার মধ্যে উনি ঢুকে ওনার নেগেটিভিটিগুলোকে স্প্রেড করে তার মাধ্যমে ওনার যে পারপাসগুলো থাকে সেটা ফুলফিল করার উনি চেষ্টা করেন। ঠিক আছে, এরকমই কোনো একটা থ্রু দিয়ে, এরকমই কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে বেশ কয়েক বছর আগে আমার শ্বশুরবাড়ির সাথে ওনাদের একটা কানেকশন তৈরি হয় এই ভদ্রলোকের। সেই ডিটেলিংয়ে আর যাচ্ছি না, তাও হয়ে গেছে বেশ 10-12 বছর আগে। আচ্ছা, কানেকশনটা শুরু হওয়ার পরে কোনো একটা বিশেষ কারণে মতবিরোধ তৈরি হয়। কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওরা কখনো অন্যায় কোনো কিছু প্রশ্রয় দিতেন না। সেখানে দাঁড়িয়ে ওনার কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে স্বাভাবিকভাবেই একটা মনোমালিন্য হয় এবং ওনার প্রতিশোধের বা প্রতিহিংসার মুখে পড়ে যায় আমার শ্বশুরবাড়ি পরিবার। আচ্ছা, ওনার কাছে কোনো রকম কনসালটেন্সি নিতে গেছিল? হয়তো সে ব্যাপারটা অতটা আমি আর ডিটেলে বলছি না। কোনো না কোনোভাবে হয়তো গাইডেন্স নিতে গেছিল বা কোনো না কোনোভাবে একটা মতবিরোধের জায়গা আসে। সমস্যাটা শুরু হয় তারপর থেকে। যেটা দেখা যায় যে এটা পরবর্তীকালে বোঝা গেছে যে ওই তান্ত্রিক ভদ্রলোকটি তার বশে থাকা কিছু নেগেটিভ এনার্জি বা যেটাকে আমরা কাঁচা বাংলায় স্পিরিট বা প্রেতাত্মা বলে থাকি, সেরকম কিছু পাঠাতে শুরু করে আমার শ্বশুরবাড়ির প্রতি। আচ্ছা, এটা আমার বড় আম্মা, মানে আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি মা যিনি আছেন তার শাশুড়ি মা দেখেছেন। উনি খুব বেশি দিন হয়েছে মারা যাননি, বছর 1.5 হয়তো হবে মারা গেছেন বড় আম্মা। উনি একদিন বারান্দায় বসে আছেন, আমার শ্বশুরবাড়ির পাশে একদম সামনে উঠানের মধ্যে দিয়েই খুব বড় খাল চলে গেছে, ওই পাশে বাঁশবাগান। একদিন গভীর রাত্রেবেলা উনি উঠানের মাঝখানে বসে আছেন হারিকেন হাতে নিয়ে। তখন সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, একা একাই বসে আছেন। আর ওনার খুব সাহস ছিল, ওই বড় আম্মার খুব সাহসী মানুষ। সামনে পাট গাছ লাগানো হয়েছে উঠানের মাঝখানে। হঠাৎ দেখছেন একটা গরু ওই পাট ক্ষেতের মধ্যে ঢুকেছে। উনি স্বাভাবিকভাবে ওটাকে তাড়িয়ে দিয়েছেন হ্যারিকেন হাতে নিয়ে, কিন্তু গরুটা কোনো পাত্তা দিল না, ওর মতন করেই ওখানে চড়ে বেড়াচ্ছে। আস্তে আস্তে উনি গরুটার দিকে হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখছেন গরুটা ওর সাইজ পরিবর্তন হচ্ছে, বিশাল বড় একটা, মানে গরু ষাঁড়, এত অদ্ভুত ধরনের একটা আকৃতি ওটা ধারণ করছে। উনি ওটা দেখে অবাক হয়ে গেছেন এবং একটা ঘোরের মধ্যে ওই অবস্থাতে গরুটা তাড়াতে ওনার খেয়াল নেই উনি ওই যে খালটা রয়েছে বাড়ির সামনে, ওই হ্যারিকেনটা হাতের মধ্যে ধরে উঁচু করে ওই খালের মধ্যে নেমে গেছেন। কোনো না কোনোভাবে, মানে উনি পজেসড, মানে ওনাকে বশ করে নেওয়া হয়েছে। খালের মধ্যে নেমে গিয়েছেন গলা জলে। হঠাৎ করে জলটা যখন ওনার গলাটা স্পর্শ করেছে, ওনার সম্বিত ফিরেছে। উনি তখন হরিবোল হরিবোল করে বলে উঠেছেন, আর যেই হরিবোল করে চিৎকার করে উঠেছেন তখনই ওনার ঘোরটা ভেঙে যায়। উনি দেখেন আরে আমি হ্যারিকেনটা হাতে নিয়ে জলের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওই অবস্থাতে ঘরের মধ্যে ঢুকে চলে আসেন এবং বাড়ির অন্যান্য মেম্বারদের ডাকেন। এটা একটা ঘটনা গেল। এরপরে মানে এর মধ্যে সিরিজ অফ ইনসিডেন্টস। বুঝতে পেরেছি। আমি রিসেন্ট প্রেত কথা একটা ঘটনা করলাম, সেখানে বলছে যে ছেলেটার বাবা বেসিক্যালি ডোম ছিল। আচ্ছা, আপনারা শুনতে পারেন হরিদাস ডোমের ঘটনা আমাদের প্রেত কথা এসছে রিসেন্টলি, 630 নম্বর এপিসোডের পরেই ওটা রয়েছে।
ওখানে বলছে যে একটা ছেলে, সেই ছেলেটা ও বেসিক্যালি ওর বাবার কাছে গেছে, ওর বাবার ডোম এবং ওর বাবা মৃত্যুসজ্জায় আর কি। তো ওই বাড়িটাতে বেশ একটা সিক্রেট ঘটনা আছে, যেটা আমি এখানে বলছি না, স্পয়লার হয়ে যাবে। তো ওখানে বলছে ছেলেটা রাত্রিবেলা শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওকে কেউ ডাকছে স্বপ্নে, বাট ওর কাছে ওটা রিয়েল লাগছে। ও উঠছে, সামনে নদী ছিল শ্মশানের সামনে, ওই নদীতে একদম পুরো গলা পর্যন্ত নদীর জলে নেমে গেছে। এবার নেমে যাওয়ার পরে ও কিন্তু পুরো দেখতে পাচ্ছে যে হচ্ছে ওকে ডাকছে নদী থেকে। এবার ও হঠাৎ করে ওর মনে হয়েছে ওকে পেছন থেকে আবার আরেকজন টানছে। এবার ওর যখন সম্বিত ফেরে, ও তখন বুঝতে পারে ও নদীর জলে, এবং ও নামতে নামতে অনেকটা নদীর জলের ভিতরে ঢুকে গেছে। তো এই ঘটনা থেকে আরেকটা ঘটনা মনে পড়লো। আমার মা যখন ছোট ছিল, সেই সময় আমার মায়ের বাড়ির পাশে একটা পুকুর ছিল আর কি। সেই পুকুরে রাত্রিবেলা হেঁটে 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 ওই পাড়ায় একজন ছিল যেখানে এরকম চলে যেত ঘুমের চোখে, নিশির ডাকের মতন ব্যাপারটা অনেকটা। ঘুমের চোখে যেত না, নিশির ডাক ছিল না, তার কোনো হ্যালুসিনেশন হতো না, পজেশন ছিল, উই ডোন্ট নো। বাট তোমার এই ঘটনাটা শুনে আমার ওটা সিমিলারিটি একই রকম। এইবার এই যে ঘটনাটা বললাম, এটা তো আমি হ্যাঁ বড় আম্মার যে ঘটনাটা, এগুলো আমি শুনেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। বড় আম্মা মানে শাশুড়ি মা, শাশুড়ির শাশুড়ি, একদম। এই ঘটনাটা তুমি শুনেছো তোমার শাশুড়ি? আমার শাশুড়ি মার থেকে আমার এটা শোনা, যে ওনার সাথে একবার একদম একদম। কারণ যখন এদের পরিবারে, তখন তো এই তান্ত্রিকটা ছিল না মনে হয়। অবশ্যই তান্ত্রিক ছিলেন, এবং ছিলেন, হ্যাঁ অবশ্যই উনি ছিলেন, কারণ যেহেতু একই পাড়া একই এরিয়ার বাসিন্দা। এবার যেহেতু আমাদের পুকুর পাড়ে বাড়ি, ওখানে না অনেক যেটা আমি শুনেছি, ওখানে পুকুরে প্রতি বছরই একজন না একজন ডুবে মারা যাবেন। আর ওই যে স্পিরিট থাকে বা ওখানে প্রেতাত্মারা আসে, সেই ওদের সাথে কোনোভাবে কানেকশন তৈরি করে এই তান্ত্রিক তাদেরকে দিয়ে কাজ করানো বা কাজে লাগানো, বা তার যাদের প্রতি খারাপ লাগা আছে তাদের বিরুদ্ধে এদেরকে পাচার করা বা তাদের পেছনে মানে পুশ করা, এই ব্যাপারগুলো করে থাকতেন ভদ্রলোক। তবে এই ঘটনাগুলো সবটাই কিন্তু মতবিরোধের পরবর্তীকালের ঘটনা, ঠিক আছে? এরপরে একের পর এক ঘটনা ঘটতে থাকে। যেমন আমার যিনি বড় ভাসুর আছেন, মানে আমার বড় আম্মার যিনি বড় ছেলে, উনি রাস্তা থেকে আসার সময় রাত্রেবেলা অফিস থেকে ফেরার পথে মানে নানা রকম বিভিন্ন আকৃতির পশুর সম্মুখীন হতেন। যেমন দেখা যাচ্ছে কখনো কুকুর, কখনো ছাগল, এবং সেগুলো সবগুলোই কিন্তু সামনে দূর থেকে উনি দেখতে পাচ্ছেন স্বাভাবিক আকৃতির, যত কাছে আসেন তত ওরা সাইজে বড় হতে থাকে। এবার শোনা গেছে যে আগুন থাকলে ওরা ভয় পায়। উনি কি করতেন, রাস্তার ওই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, অথবা মুখে সিগারেট জ্বালাতেন যে আগুনটা আছে সেটা থাকলে ওরা কাছে আসতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। এরকম ভাবে রাস্তার মধ্যে ওয়েট করে যখন ওটা মিলিয়ে গেল বা সরে গেল, তখন ওখান থেকে উনি আসতেন। এইরকম টুকটাক বাধা বা এরকম নানা রকম কিছুর মুখোমুখি হওয়া আস্তে আস্তে শুরু হয়েছে। ভেরি রিসেন্ট আমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি যেহেতু আমার পারিবারিক দিক থেকে একটু প্ল্যানচেটের চর্চা আমি আমার আগের পডকাস্টগুলোতে বলেছি, সেখানে দাঁড়িয়ে আমি কিছু ফিল করতাম যে কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকলে আমার একটা ফিল করার জায়গা তৈরি হয়েছিল। এটা আমার বাবাও আমাকে শিখিয়েছিলেন, কোথাও থাকলে কিভাবে বুঝতে হয় কি কিছু। আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি, বেশি দিন হয়নি, মাস 3 হয়েছে, আসার পরে আমি ফিল করি আমার শ্বশুরবাড়ির ভেতরে যে সিঁড়িটা আছে, যে সিঁড়িটা দিয়ে বাড়ির ভেতর দিয়ে উঠে ওটা একদম ছাদে গেছে, ওই সিঁড়িটা দিয়ে রাত 2টোর পরে একজন প্রেতাত্মা পাস করেন। ওইখানটা দিয়ে যাওয়া আসার রাস্তা, ওইখানটা দিয়ে সে প্রতিদিন রাত্রেবেলা 2টোর পরে সে ওখান দিয়ে যাওয়া আসা করে। এটা তুমি শ্বশুরবাড়িতে কি জানতে পারছো? এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আর কেউ এটা দেখেননি বা বোঝেননি, কিন্তু আমি যাওয়ার পরে আমি এটা বুঝতে পারি এবং আমার হাজবেন্ডকে আমি প্রথমে এটা বলি। আচ্ছা, এটা তুমি ইনভেন্ট করো ব্যাপারটা? আমি ব্যাপারটাকে ফিল করি, ঠিক আছে? তুমি এটা বুঝতে পারো যে এটা কত বছর আগে থেকে যাতায়াত করছে নাকি ভেরি রিসেন্ট? না, এটা অনেক দিন আগে থেকে এখানে আছে বা এখান থেকে যাতায়াত করে, এবং একে পাঠানো হয়েছে, বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার নয়, ঠিক আছে? তখনই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে কিন্তু এই ঘটনাগুলো শুনি যে আশেপাশে তান্ত্রিক এরকমভাবে বিরক্ত করে মানুষদের, এবং ওর উদ্দেশ্য হচ্ছে এই পরিবারের সাথে একটা মতবিরোধ আছে পূর্বে, এবং নানা রকম নেগেটিভ স্পিরিটকে পাঠিয়ে পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হয়। তখন আমি আস্তে আস্তে ঘটনাগুলো সম্বন্ধে জানতে থাকি। আমি ওকে প্রথম বলি যে দেখো, এরকম বাড়ির ভেতর দিয়ে কিন্তু একজন যাওয়া আসা করছে, একটা আত্মা যাচ্ছে, এবং সে কিন্তু খুব ভালো আত্মা নয়, তার যে উপস্থিতিটা সেটা কিন্তু পরিবারের জন্য ক্ষতিকর। সে আর কোথাও যায় না, সে ওই সিঁড়িটা দিয়ে উঠে, ঘোরানো সিঁড়ি, সে সিঁড়ি দিয়ে উঠে উপরে ছাদ দিয়ে সোজা আকাশপথে বেরিয়ে যায়। একদিন রাত্রেবেলা
আমি এই 2:30-2:30টার সময়, 2:30 কি 2:45-3টের সময় আমি বাথরুমে যাচ্ছি। সিঁড়িটার সামনে দিয়ে আমাদের দোতলার বাথরুমে যাওয়ার জায়গা। হঠাৎ করে দেখতে পাচ্ছি আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল, বাতাস একদম ভারী থমথমে। ঠিক বাথরুমের সামনে একটা কল পার আছে বাঁধানো, রিসেন্ট তৈরি করা হয়েছে। ওইখানে একজন মহিলা, তার আপাদমস্তক বোরখা দিয়ে ঢাকা, সে মাথাটা নিচু করে কলপারের সামনে পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি আমার ঘরটা থেকে খুলে বেরিয়ে বাথরুমের দিকে যাব বলে মুখ করেছি, তখন দূর থেকে দেখতে পাচ্ছি একটা কালো কুচকুচে অবয়ব মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে আছে এবং মহিলা। আমি ওটা দেখা মাত্রই আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল। আমি কিন্তু ভীতু না, আমি ভূত প্রেতে ভয় পাই না, যেহেতু প্রেত চর্চা পরিবারের মধ্যে ছোট থেকে দেখেছি। এই ব্যাপারে কিছু কম বেশি কিছু জানার চেষ্টা করেছি, কিন্তু ওটা দেখে আমি একটু শকড হলাম। সাথে সাথে আমি ঘরে ফিরে গেলাম। ফিরে গিয়ে আমার হাজবেন্ডকে আমি বললাম যে তুমি একটু আমাকে একটু মন্ত্র জপ করে দাও আমার গায়ে, আমাকে একটু থুতু দিয়ে দাও, কারণ শুনেছি থুতু দিয়ে দিলে বা এটো করে দিলে ওরা আসে না, ওরা স্পর্শ করে না। ও সেটা করে দিল আমাকে। তো তারপরে আমি বেরিয়ে গিয়ে, তখন আমি ওকে কিছু বলিনি, কারণটা স্বাভাবিক করে জিজ্ঞাসা করেছে। আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে তখনও বলনি যে তুমি কি না, দেখেছো? আমি দেখেছি যে তখন আমি ওকে বলিনি। তারপরে আমি বেরিয়ে গিয়ে আমার কাজটা সেরে আসলাম। জায়গাটা কি অন্ধকার? একদম অন্ধকার, শুধু বাইরে থেকে আকাশের যে আলোটা আসে, আকাশের, কিন্তু তুমি পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার দেখা যাবে। অন্ধকারের মধ্যে আকাশের আলোটা তোমার বারান্দায় পড়ছে, চাঁদের আলোটা পড়ছে। প্রতিবেশীদের মধ্যে কেউ আছে? পাড়া প্রতিবেশীরা না, আমার ওটা পুরো হিন্দু পাড়া। আর ওখানে কেউ নেই বোরখা পরা। রাত, আর আমার বাড়ির গেট বন্ধ। ঘটনাটা ঘটেছে দোতলার বারান্দায় আমি দেখতে পাচ্ছি। ওই রাত্রেবেলা 2:30-3টের সময় আমার ঘরের প্রাইভেট বাথরুমের সামনে বোরখা পরে দাঁড়িয়ে থাকাটা, এটা অস্বাভাবিক ঘটনা। কে দাঁড়িয়ে থাকবে? তো গেট বন্ধ নিচে। ভয় লাগলো কিন্তু ব্যাপারটা বেশ। তারপর আমি বেরিয়ে আমার একটু আমি ভয় পেয়েছি বলবো না, কিন্তু একটু শকড হয়েছি। আমি বেরিয়ে গিয়ে আমার বাথরুমের কাজকর্ম সেরে আমি ফিরে আসলাম। পেলে না কেন? সত্যি কথা বলতে যে কোনো মানুষ থাকলে তো ভয় পাওয়া উচিত। মানে আমি যদি দেখি, হ্যাঁ, একটা আমার ওরকম কিন্তু ভয় লাগবে। ভয় পাইনি একটাই কারণে, কারণ আমি আগে থেকে জানতাম যে এখান দিয়ে একজন যাওয়া আসা করে। এবার আজ নয় কাল একই জায়গার বাসিন্দা হিসাবে তাকে তো আমার দেখা হতেই পারে, তার সাথে তো আমার দেখা হয়ে যেতেই পারে। আর ওই যে বললাম, একটা সাইকিক পরিবেশের মধ্যে আমি ছোট থেকে বড় হয়েছি, তোমার একটা হিস্ট্রি আছে। এবার সেই কারণে ওইভাবে আমার মানে সাইকোলজিটাও কিন্তু ফার্স্ট ওকে, তার মানে ওই দিন দেখলে একদম, এটা তোমার ফার্স্ট এনকাউন্টার। একদম। আমি তার আগে কিন্তু বুঝতে পারিনি যে ও পুরুষ না মহিলা। আমি শুধু আমার হাজবেন্ডকে বলেছিলাম তোমাদের এখান থেকে একজন যাওয়া আসা করেই। সেই দিনকে দেখার পরে আমি তাড়াতাড়ি করে এসে আমি ওকে বললাম, এবং আমার নাও জানা গেল যে ও ফিমেল এবং ও বোরখা পরা। হ্যাঁ, একটা কালো রঙের বোরখা বা কালো রঙের একটা ঘুমটা দেয়া, ঘুমটার মতো একদম বোরখার মতন করে ওই পুরো শরীরটাকে ঢাকা দেয়া। আচ্ছা, শরীরটাকে ঢাকা দিয়ে ওইরকম ভাবে ঘুমটার মতন করে ঢাকা দিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো? যে দাঁড়িয়ে ছিল সে জানে আমি তাকে দেখেছি। সে পুকুরের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তারপরে আস্তে আস্তে তার তো যাওয়ার উদ্দেশ্য, সে উপরে ছাদে যাবে। সেই দিনকে ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য সে কেন ওইখানে দাঁড়িয়ে পুকুরের দিকে মুখ করে তাকিয়েছিল সেটা আমি জানি না। ওইখান থেকে সে ঘুরে আস্তে আস্তে ছাদে চলে গেল। এই ঘটনাটার পরে আরও 2-1 দিন আমি এবং আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়েছি, অপেক্ষা করেছি। আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে যদি সে দেখতে পায়। যাই হোক, এরপরে তার যাওয়া আসা গতিবিধি সেগুলো ফিল করেছি যে সে গেছে বা যাচ্ছে, দেখেছি, কিন্তু পরে কিন্তু আর সে কোনোদিন ওখানে দাঁড়ায়নি। আর এইবারে একজন আত্মা এরকম ভাবে, তখন কিছু বুঝতে পারতে তোমরা? এনি কাইন্ড অফ সাউন্ড? না, কিচ্ছু না, সে একদম পুরো সাইলেন্ট। বা ঘরে কোনো গন্ধ হওয়া? কোনো কিছু না। শুধু একটা জিনিস ফিল করা যেত, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার বাতাসটা পুরো ভারী এবং থমথমে হয়ে যেত। আচ্ছা, এই একটা জিনিস বুঝতে পারা যেত। ক্লস্ট্রোফোবিয়া ক্রিয়েট হতো ওখানে। একদম। না হলে এত বছর ধরে যাওয়া আসা হচ্ছে, যেখানে যাচ্ছে সেই সিঁড়ির দুপাশেই আমার আছেন কাকু কাকিমা, ওদের সব ঘর, ওরা থাকেন, শোন, কেউ কোনোদিন কিছু ফিল করেননি, কিছু দেখেনও নি। কিছুদিনের মধ্যে আমরা একটা জায়গায় যাই, সেখানে উনি একজন সাধক, ঠিক আছে, সাধক তান্ত্রিক। ওনার কাছে একজন পীর বাবা আছেন। যাওয়ার পরে উনি নিজেই বললেন যে তোর গায়ে তো একটা প্রেতাত্মার ঝাপট লেগেছে। আমরা কিচ্ছু বলিনি। আমি ওখানে গিয়ে বসা মাত্রই উনি বললেন যে আমাকে একটু শোধনের ব্যাপার আছে। তারপরে উনি কিছু শোধন ক্রিয়া করলেন এবং বললেন যে বাড়িতে যে প্রেতটা আছে সেটা টেনে নেওয়া হয়েছে, বাড়ির প্রেতটা নিয়ে নেওয়া হয়েছে।
আচ্ছা, উনি টেনে নিয়ে একদম। আমরা কিন্তু গিয়ে কিচ্ছু বলিনি, তুমি ট্রাস্ট করেছো এটা? একদম। কারণ আমি যেহেতু নিজের চোখে দেখেছি, এটা আমি নিজের চোখে দেখেছি যে এরকম বাড়ির ভেতর দিয়ে যেত, এবং তার পরবর্তীকাল থেকে আর কিন্তু সে যায় না। মানে ওই তান্ত্রিক সত্যি ঠিক কাজ করেছে? একদম। ওই যে পীর বাবা, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কে? আমরা সেই প্রশ্নটা পীর বাবার কাছে করিনি, কারণ সত্য কথা বলতে গেলে আমাদের পীর বাবার কাছে গিয়ে কিছুই বলতে হয়নি। আমরা ওনার কাছে গিয়ে বসেছি, আমি এবং আমার হাজবেন্ডই গেছিলাম। আমাদেরকে দেখে উনি পরপর একের পর এক সবকিছু বলতে থাকেন, শুধু নামটা জেনেছেন, নাম গোত্রটা জানার পরে সবকিছু বলতে থাকেন, এবং একটাই বলেন, আমার কিছু শোধন ক্রিয়ার পরে উনি বলেন যে বাড়িতে যে প্রেত ছিল সেটা টেনে নেওয়া হয়েছে, এবং কিছু উনি গৃহবন্ধনের কিছু ব্যবস্থা দেন। এটা কি, এটা জানতে পারলে আমার মনে হয় না। আরো স্পেসিফিক হ্যাঁ, অবশ্যই, আমরা জানতে পারতাম যে অবশ্যই। আসলে এর প্রবলেমটা কি, মানে এ কেনই বাড়িটা দিয়ে যেত। একদম কিছু তো কারণ আছে, ওই বাড়িটা দিয়ে ট্রাভেল করে। একদম একদমই এটা তাই। ওর পথ, এই পথটা হওয়ার পেছনে কিছু তো রিজন অবশ্যই আছে, সেটা আজও পর্যন্ত জানা যায়নি। হয় কেউ পাঠিয়েছে, বা হয়তো এমন হতে পারে যে এই বাড়িটাতে ও কোনো না কোনো সময় হয়তো থেকেছে। হতে পারে অনেক Maybe. ইতিহাস, কারণ সব জায়গার ইতিহাস তো আমরা জানি না। এক্স্যাক্টলি। আমরা পরবর্তীকালে এটাকে এইভাবে কনক্লুড করেছি যে আমাদের পাশে যে তান্ত্রিক আছে সে হয়তো পাঠিয়েছে কোনোভাবে আমাদের পরিবারের কোনো ক্ষতি সাধনের জন্য, এরকম ভাবে আমরা এটাকে ভেবে মানে এটাও একটা কনসোল করেছি। hypothesis হতে হ্যাঁ, পারে। একদম একদম। তুমি ব্যাপারটাকে আমাকে বলো যে এই যে এন্টিটিটা যেটা তোমাদের বাড়ির মধ্যে দিয়ে যেত, এই এন্টিটিটা চলে যাওয়ার পর যখন শোধিত হয়ে গেল পুরো জায়গাটা, তারপর তোমাদের ফ্যামিলির মধ্যে কিছু বেটারমেন্ট কিছু ফিল করেছো তোমরা? বেটারমেন্ট বলতে অবশ্যই আমার হাজবেন্ডের প্রফেশনাল এরিয়াটাতে আমি বেটারমেন্ট ফিল করেছি, এবং সত্যি কথা বলতে গেলে আমার পরিবারে মানে যে কোনো ধরনের সাত্ত্বিক কিছু পূজা অর্চনা আগে মানে আমার হাজবেন্ড প্রতিদিন নিয়ম করে গুরুদেবের উপাসনা করতেন, গৃহপূজার ব্যবস্থা ছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেকটি কিছু বন্ধ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সেগুলো সব নিয়মিতভাবে এবং আগের থেকে আরো ভালোভাবে ওইগুলোর চর্চা আমাদের পরিবারে শুরু হয়েছে, এবং আমার হাজবেন্ডের যেটা বললাম আয় উন্নতির জায়গাটা, সেটা আস্তে আস্তে আমি একটা বেটারমেন্টের জায়গা আমরা দেখছি। আটকানো জায়গা তো ডেফিনেটলি থাকে যেটা কেটে যায় এই ধরনের অবশ্যই, ঘটনা একদম হওয়ার পর। একদম। এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঘটনা, যেটা বহুদিন আগে থেকে শুরু হয়েছিল এরকম সিরিজ অফ ইনসিডেন্টস, তারপরে এটা এসে আর বলো শুনি কি, এরকম। আর কি সিরিজ অফ ইনসিডেন্ট কি ছিল? এটা আমার শ্বশুরবাড়ির ঘটনাটা গেল। এরপরে আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমার নিজস্ব। আচ্ছা। এই ঘটনাটা শুনেছি আমার একজন বড় মার কাছ থেকে। ওনারা বাংলাদেশের মানুষ, কুমিল্লার। উনি তখন, বড় মার তখন সদ্য বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবনে উনি, ওনার ভাসুর, ওনার শাশুড়ি মা, আর সঙ্গে একজন প্রতিবেশিনী, শাশুড়ি মার বন্ধু, এনারা সকলে মিলে একটা ভালো গ্রুপ, মানে একটা বাড়িতে আসা যাওয়া, হাসি আনন্দ। ওনার ভাসুর বিয়ে করেননি, শুধু নতুন বৌমা, সবাই মিলে একটা খুব সুন্দর হাসি আনন্দের মধ্যে দিয়ে দিন কাটছে। কোন সময়ের ঘটনা এটা? আমি বলছি আমার যে বড় মা যখন মানে বিয়ে হয় প্রথম দিকে। বড় মা বলতে জেঠি? হ্যাঁ, আমার জেঠিমা। ওনার সদ্য বিবাহিত, মানে ইয়ং বয়সের ঘটনা বলছি, বেশ অনেক বছর আগের ঘটনা, অনেক বছর আগের বাংলাদেশের একটি ঘটনা। মানে আমি ধরেই নিলাম যে হয়তো 40 বছর। একদম একদম ডেফিনিট, তুমি এটা ধরে নিতে পারো, 40-45 বছর আগে। ওনার ফ্যামিলিতে আমার এই যে জ্যাঠামশাই আছেন, উনি ওখানে থাকতেন না, উনি দূরে কাজ করতে যেতেন। স্বাভাবিকভাবে জেঠিমা বাড়িতে একা থাকতেন, শাশুড়ি মা, ভাসুর আছেন, সকলে মিলে ওনাকে দেখাশোনা করে রাখতেন। তখন কুমিল্লায় নাম সংকীর্তন হতো, গ্রামে গ্রামে যাত্রাপালা, নাম সংকীর্তন হতো। একদিন ওইরকম নাম সংকীর্তন থেকে ফিরছে ওনারা, সঙ্গে ওই ভাসুর আছেন, আমার জেঠিমা, শাশুড়ি মা, সঙ্গে ওই প্রতিবেশিনী, এই 4 জন মিলে নাম সংকীর্তন থেকে ফেরার পথে রাত হয়ে গেছে অনেক, আর তখন তো ইলেকট্রিসিটি নেই কুমিল্লার রাস্তায়। ফিরতে ফিরতে এবার শাশুড়ি মা বলছেন, জেঠিমা যিনি শাশুড়ি মা আছেন, যে দেখো বৌমা, আমরা তো 4 জনে আছি, একটু ভালো রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আমরা একটা ছোট শর্টকাট রাস্তা আছে সেখানটা দিয়ে যাই, তবে সেই রাস্তায় একটু ভয় আছে, সেখানে পেছন থেকে যদি কেউ কখনো ডাকে, তোমরা যেন কেউ পেছনে ঘুরে তাকিও না, ওই রাস্তাটা দিয়ে আমরা চলে যাই, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এবার উনি ওনার ছেলেকে বলেছেন আগে আগে যেতে, ভাসুর সবার আগে যাচ্ছেন, তার পেছনে আমার জেঠিমা, তারপরে আমার ওনার শাশুড়ি মা, তারপরে তাদের প্রতিবেশিনী। তখন ওই রাস্তাটা দিয়ে যেতে যেতে রাত অনেকটাই গভীর,
একটা জায়গায় কাটা গাছের একটা গুড়ি, আচ্ছা ওই কাটা গাছের গুড়িটা বলা হয় ওই জায়গাটাই খারাপ। ওখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ ছিল, যে তেঁতুল গাছে বহু মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওই জায়গাটাই ভয়। ওখান দিয়ে যাওয়া আসার সময় অনেক অনেক রকম ডাক, কান্না, চিৎকার এরকম অনেক কিছু শুনতে পায়। ওরা ওই জায়গাটা দিয়ে যাচ্ছে। এবার যেতে যেতে জায়গাটা ক্রস করছে বা দূর থেকে দেখতে পাচ্ছে কাটা বিশাল বড় গাছের গুড়িটার ওপরে একজন কেউ বসে আছে। যখন কাছাকাছি এসেছে দেখছে সমস্ত শরীরে আটোসাটো করে এরকম শাড়িটা এরকম পেঁচিয়ে, তখন ছিল শীতকালের রাত, আটোসাটো করে একটাই শাড়ি, গায়ে কোনো গরম জামা নেই, শাড়িটা আটোসাটো করে পেঁচিয়ে এক মহিলা সেরম বসে আছে। বলছে ও শীতে মরে গেলাম রে, শীতে মরে গেলাম বলছে, আর এরকম আস্তে আস্তে বলতে বলতে উঠে দাঁড়াচ্ছে। এবার আমার যিনি জেঠিমা আছেন অল্প বয়স, উনি তাকিয়েছেন স্বাভাবিকভাবে, তাকিয়ে বলছে আমাকেও তোমরা সঙ্গে নাও না, এখানে শীতে একা বসে আছি, কি শীত মরে গেলাম শীতে। বুড়িটা বলছে, ওই মহিলা বলছে, আর গায়ের মধ্যে কাপড়টা টেনে টেনে খালি জড়িয়ে জড়িয়ে দিচ্ছে। তা আমার যে জেঠিমা, ও এবার ওই প্রতিবেশিনী যিনি ছিলেন আগে, উনি বলছেন আরে তোমরা এগো তোমরা কেন, আপনারা আয়েন না, এরকম বাঙাল ভাষায় যেরকম ভাবে বলে, সে তাড়াতাড়ি করে লম্বা লম্বা করে পা ফেলে আগে আগে দৌড়াচ্ছে আর বলছে আপনারা চলে আসেন, আপনারা কেন ওখানে দাঁড়াচ্ছেন, আপনি দাঁড়াবেন না, বলে বৌমা চলে এসো, কথা বলো না, এরকম ভাবে বলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু জেঠিমা নতুন বিয়ে হয়েছে, এবার অথবা কোনো ঘোর কাজ করেছে কি, উনি ওখানে দাঁড়িয়ে ওই বুড়ির সাথে, ওই মহিলার সাথে ওখানে কথা শুরু করে দিয়েছেন। আর যেহেতু বৌমা দাঁড়িয়ে গেছে, শাশুড়িমাও দাঁড়িয়ে গেছে, কিন্তু উনি তো বলছেন যে কথা বলো না, চলো চলো একদম, কিন্তু ওইদিকে ওনার কেউ খেয়াল করছে না। এবার সে কি করছে, আমিও তোমাদের সাথে যাব গো, আমার সঙ্গের লোকেরা চলে গেছে, আমাকে তোমরা সাথে নাও, এই বলে শাড়িটা খাড়ি গায়ের মধ্যে জড়াচ্ছে আর শীতে হু হু করে কাঁপছে। এবার বলে ওদের সাথে সাথে চলা শুরু করেছে। আর ওই যে প্রতিবেশিনী, উনি সবার আগে আগে বলছে, রীতিমতো উনি দৌড়াচ্ছেন, তাড়াতাড়ি চলে আসুন। আর বাংলাদেশে একটা মানে প্রবাদ বা প্রবচন আছে যে মামা ভাগ্নে বললে নাকি সেখানে, যে বলে একটা মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, এরকম একটা প্রবাদ আছে যে মামা ভূতে ধরলে বা কিছু হলে মামা ভাগ্নে বলে চিৎকার করা হয়। তা ওই সামনে সামনে প্রতিবেশিনী যাচ্ছে আর চিৎকার করছে মামা ভাগ্নে বলতে বলতে চিৎকার করতে করতে যাচ্ছে। আর ওই ভদ্র মহিলা, ওই যে ওই মহিলা, সে আমার ওই জেঠিমার সাথে গল্প করতে করতে আসছে। আচ্ছা, হঠাৎ করে দেখছে সামনে একটা গাছ, বিশাল বড় একটা নারকেল গাছে এরকম মানে খাটো ধুতি পরা একটা মানুষ, ওরা দূর থেকে দেখছে নারকেল গাছের নিচ থেকে ওপর পর্যন্ত একটা লোক, আমরা যেরকম রাস্তা দিয়ে শটান এরকম খাড়া হাঁটি, ওই খাটো ধুতি পরা একটা লোক নিচ থেকে শটান নারকেল গাছের উপরে হেঁটে উঠে যাচ্ছে, আবার ওখান থেকে হেঁটে নেমে আসছে। দেখেছে, আমি এই ধরনের ঘটনা কিন্তু শুনেছি এর আগে, মানে এটা গ্রাম বাংলার খুব প্রচলিত ঘটনা এবং বহু জায়গায় আমি শুনেছি যে মানুষ এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে। মানে আমি প্রেত কথাতেও বহুবার শুনেছি, আমি যতবার শুনি আমার প্রত্যেকবার খুব ফ্যাসিনেটিং লাগে। মানে আমার মনে হয় যে আমি কেন ওখানে রইলাম না, আমি কেন থাকলাম না। একা শুধু একজন দেখেননি, চারজনই কিন্তু ব্যাপারটাকে দেখছে। যে ওই ধুতি পরা ভদ্রলোক, একজন ধুতি পরা এবং শটান দাঁড়িয়ে, শটান আমরা যেরকম ভাবে রাস্তার উপর দিয়ে হাঁটি সেরকম ভাবে লম্বা আস্তে করে মানে মাথা খাড়া রেখে গাছের উপর এরকম একদম দুই পায়ে হেঁটে উপরে উঠছে, নিচে নামছে। তখন এই যে সঙ্গে যে আসছে সে তখন বলছে ওই তো আমার লোক দাঁড়িয়ে আছে, ভালো হয়েছে আপনাদের সাথে এসেছি, মানে বাংলা ভাষায় কথাটা বলছে, যেটা আমি এখানে বলতে পারছি না ভালোভাবে। আপনারা এসেছেন, ভালো হয়েছে, আমাকে এগিয়ে আসতে আপনারা সাহায্য করেছেন, চলেন আপনাদের সাথে আমরা যাব এবার। এইবারে ওই প্রতিবেশিনী তখন ওখান থেকে চিৎকার চেঁচামেচি করা, সে তো আগে আগে হাঁটছে, সে তো বুঝতে পেরে গেছে ব্যাপারটা কি। এবার যেটা পেছনে, এবার সকলে মিলে একসাথে ওখান থেকে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে ওই দেখে যখন দেখছে নারকেল গাছের ওপর ওভাবে উঠছে, তখন ওই শাশুড়িমা, যিনি জেঠিমার শাশুড়িমা ছিলেন, ওনার তখন টনক নড়েছে। উনি তখন বুঝতে পেরেছেন যে উনি ব্যাপারটা একটা খপ্পরের মধ্যে পড়ে গেছেন, যে ব্যাপারটা মোটেই ভালো না। কিন্তু খানিক দূর এগোনোর পরেই দেখছে সামনে আর এগোনোর রাস্তা নেই, জল। ওরা এতটাই ঘোরের মধ্যে যে পুরো একটা মানে পুকুরের মধ্যে চলে গেছে, পুকুরের মধ্যে নেমে গেছে। এবার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তখন ওই যে শাশুড়িমা ছিল, শাশুড়িমা নাম সংকীর্তন থেকে ফিরে আসছিল, নাম সংকীর্তনের গানের যে শেষ কলিটা সেইটা মনে পড়েছে। আচ্ছা, সেইটা তখন উনি গলা ছেড়ে ওই হরে কৃষ্ণ নাম, যেটা ওই হরে কৃষ্ণ নামের ওই শেষ কলিটা উনি চিৎকার করে গেয়ে উঠেছেন। আচ্ছা, এবার
তখন আসে ওইটা যেহেতু চিৎকার করে গেয়ে উঠেছে আর সাথে সাথে সবার মানে মনে হচ্ছে যেন ওরা সবাই বলছে যে কান দিয়ে যেন হাওয়া বেরিয়ে গেলে যেরকম হয়, শরীর থেকে একটা গরম হাওয়া বেরিয়ে গেল। আর আশেপাশে পুকুরের চারপাশ থেকে আস্তে আস্তে তখন চেঁচামেচি লোকজন, ওখানে আশপাশের লোকজন তখন এসে গেছে, এসে বলে আরে আপনারা ওই রাস্তা দিয়ে এসেছেন, রাত্রেবেলা আমরা কখন ওইখান থেকে আসি না, প্রত্যেকেই কিছু না কিছু খারাপ কিছু আমরা এক্সপিরিয়েন্স করি, আপনারা যে প্রাণে বেঁচে গেছেন এটা আপনাদের সৌভাগ্য। ওরা তখন ওইখানে জল থেকে তুলে ওদেরকে আস্তে আস্তে মানে বিশ্রামের জায়গা দেয় এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এই ঘটনাগুলো একদম অথেন্টিক ঘটনা হয়, তার কারণ এই ধরনের ঘটনা কিন্তু বহু যুগ ধরে লোক মুখে চলে আসছে। একদম একদম। এবং এই ঘটনা কিন্তু আমরা প্রচুর শুনেছি, এবং এই ঘটনা একই রকমের ঘটনা বারবার শুনলেও আমার একটুও বোর লাগে না। মানে সব থেকে মজার ব্যাপার, মানে এই যেমন ধরো তুমি ঘটনাটা বললে, আমার এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম প্রেত কথাতেই, বলছে যে মাছ নেওয়ার জন্য একজন এক্স্যাক্টলি, হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো খুব শোনা যায়। আর মেছো ভূতের ঘটনা ইজ ভেরি মাচ পপুলার এন্ড ফেমাস। মেছো ভূতরা হয়েও খুব বাঁদর, আর ওরা মাছ দেখলেই ওদের একটা কিছু হয়। মানে এই যেমন বলছে যে দুটো ছেলে, ওরা দুজন, এটাও কিন্তু প্রেত কথায় রয়েছে, আপনারা এই ঘটনাটাও শুনতে পারেন 630-এর পরেই, এটা 634 নম্বর এপিসোডের সেকেন্ড ঘটনাটা। ছেলেটা ওর বন্ধুর সঙ্গে মাছ ধরতে গেছে, এবার সেই ছেলের যখন মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে ওর তো খুব মজা, মাছ ধরবো তাও আবার রাত্রিবেলা। এবার এমন একটা বিলের ধারে গেছে যে বিলের ধারে পাড়ার লোকজন জেনারেলি আর সন্ধ্যের পর রাতের পর আর যায় না। আচ্ছা, মানে একদম শুনশান জায়গায়, গ্রামের মেঠো পথ পেরিয়ে কিছুটা যাওয়ার পর একদম ভিরানা টাইপের একটা জায়গা, সেখানে একটা জমিদার বাড়ি পুরনো, তার পেছন দিকে ওই বিলটা, ঠিক আছে, ওখানে একটা বড় গাছ, ঠিক আছে। তুমি ভাবো বৃষ্টির দিনে রাতের অন্ধকারে কি একটা পরিবেশ তৈরি হবে ওখানে, অপার্থিব একটা পরিবেশ তৈরি হবে। সেখানে দুজন মিলে গেছে মাছ ধরতে। এবার মাছ ধরছে, প্রথমে তো মাছ উঠছে না, ছোটখাটো মাছ উঠছে, তারপর ওইদিকে দেখছে একটা বিশাল বড় মাছ ঘাই মেরেছে। আচ্ছা চল 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 ওইদিকে, চলো ওইদিকে, চলো ওইদিকে মাছ ধরি। ও ঘাই মেরেছে যখন, ওখানে গেছে দেখছে বড় বড় বোয়াল মাছ, কাতলা মাছ, এইসব মাছ উঠছে আর কি, মানে বড় বড় মাছ উঠছে। আচ্ছা, এবার সেই মাছ তুলে নিয়ে যখন ওরা ফিরবে, ফেরার পথে এই সেম ভাবে একজন ভদ্র মহিলা, মানে একটা বুড়ি বেসিক্যালি, ওইরকম শাড়ি ঠাড়ি গায়ের মধ্যে চাপা দিয়ে এরকম করে বসে আছে। এবার বলছে যেতে যেতে যে, ও বুড়ি, তুমি এই রাত্রিবেলা এখানে বসে কি করছো, চলো এখানে থেকো না রাত্রিবেলা। বুড়িটা ওর দিকে তাকিয়ে বলছে যে, আমি তো পথ হারিয়ে ফেলেছি বাবা, আর আমার তো কিছু খাওয়ার নেই, আমি তো কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, পথ হারিয়ে ফেলেছি, তোর কাছে কি আছে? বলছে আর কিচ্ছু নেই, এই রাত্রিবেলা কিছু থাকে নাকি, তোমার খাওয়ার মতন কিছু নেই। বলছে কেন, তোর কাছে মাছ আছে না? বলছে যে হ্যাঁ আছে মাছ, তুমি কি খাবে? বলছে দে, তাই দে। এবার পাশ থেকে আরেক যে বন্ধু ছিল, বলতে কি গায়ে কাটা দিচ্ছে ভাবো, পাশ থেকে আরেকজন যে বন্ধু ছিল সে বলছে যে এই দিস না, এই বাজে জিনিস, বহুবার শুনেছি যে এগুলো গন্ডগোলের জিনিস হয়। হ্যাঁ, তো বলছে হ্যাঁ কি হবে গন্ডগোলের জিনিস, একটা বয়স্ক মহিলা এরকম করে দাঁড়িয়ে রয়েছে, মাছ চাইছে, হয়তো বাড়ি নিয়ে গিয়ে রান্না বান্না করে খাবে, দিয়ে দিয়ে একটু এগিয়ে দেবো, চলে যাবে, বাড়ি চলে যাবে। ওই মহিলা হাতে মাছ নিয়েছে, ছোট মাছ দিয়েছে, নেয়নি, বলছে বড় মাছটা দিয়ে। এবার ওই যে বড় মাছটা ওকে দিয়েছে, মানে একটা বড় মাছ দিয়েছে, বড় মাছটা দেওয়ার পর এবার এক ঘটনা শুরু হয়েছে। এবং এই ঘটনাটা শুধুমাত্র এখানেই শেষ না, এরপর আরো বড় একটা টুইস্ট আছে এই ঘটনাটাতে। সেটা যারা প্রেত কথা 634 নম্বর এপিসোড শুনবেন তারা খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারবেন যে কি ঘটনা আছে, বাট সেটা আমি এখন বলবো না, সেটা আপনারা এপিসোড শুনলে বুঝতে পারবেন। কিন্তু এই ভৌতিক ঘটনা আলোচনা করতে করতে এরকম প্রচুর ঘটনা মনে পড়ে যায়, আর আজকাল আমি মনে করার চেষ্টাও করি, কারণ মাঝখানে আমি না সব ঘটনা ভুলে যেতাম। আচ্ছা, এখন আমার মনে হয়েছে যে না, আমার মাথায় একটা লাইব্রেরি থাকা উচিত, আমার ঘটনাকে মনে করা উচিত যে কিরকম কিরকম কোন কোন ঘটনাগুলো আমার খুব ভালো লেগেছিল। এইটা তার মধ্যে একটা। তুমি যেটা বললে, আমার সব থেকে বেশি ভয় লেগেছে ওই জায়গাটা, এই ঘটনাটার, যেখানে বলছে চল, ওই যে লোক আমার দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা দুজন মিলেই তোদের সাথে যাবো। ইটস আ ভেরি হরিবল থ্রেট। অদ্ভুত অদ্ভুত। আর ঘটনা আছে আরেকটা, বলো বলো, জমে গেছে। এটা হচ্ছে আমার ছোটবেলার ঘটনা। তোমার নিজের সাথে ঘটা? আমার নিজের বলতে আমার পারিবারিক দিক থেকে এক্সপিরিয়েন্স করা। ওকে, ঠিক আছে। এটা আমরা একটা বাড়িতে থাকতাম, তখন ভাড়া থাকতাম। আমার এর আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে আমি এরকম প্রেতাত্মার কান্না শুনেছিলাম যে জানলা খুলে, ওই বাড়ির ঘটনাটা আমি বলছি। আচ্ছা, এই যে বাড়িটা সম্বন্ধে বলবো,
এটা হৃদয়পুরে, ঠিক আছে, হৃদয়পুরে শান্তিনগর বলে একটা জায়গা আছে একদম ভেতরে, ওইখানে এই বাড়িটা রয়েছে। বাড়িটা অনেকটা জায়গা নিয়ে, বাড়ির ভেতরে বড় বড় কাঁঠাল গাছ, যে গাছ থেকে আমি ভূতের কান্না শুনেছিলাম, বিশাল বড় কাঁঠাল গাছ, প্রায় 70-80 বছরের পুরনো, সাথে আরো অনেক গাছপালা রয়েছে পেছনে। সামনের অংশটাতে কিছু ছোট ছোট ওই টালির ঘর এরকম ভাবে বেঁধে মালিক থাকে, আরো কিছু কিছু টালির ঘর অ্যাটাচড করে সেগুলোতে ভাড়া দেওয়া হয়ে থাকে। এই ফ্যামিলিটার অবস্থাটা এরকম, এই বাড়িতে যারাই যায় তারা কোনো রকম ভাবে শরীরে সুস্থ থাকে না, এবং এদের প্রত্যেকের জীবন মানে ঝগড়া ঝাঁটি কলহ, মানে পাড়ায় না এটা একটা কুখ্যাত বাড়ি হয়ে গেছে। মানে এদের ঝগড়া কলহ এবং অশান্তি, বর বাড়ি থেকে বাইরে থেকে নেশা করে এসে বউকে মারছে, অসুস্থতা, মানে সে কহতব্য না, বলার বিষয় না এই বাড়িটার ব্যাপারে। আমাদের ঠিক এর পাশের বাড়িটাতেই আমরা ভাড়া থাকতাম। আমাদের বাড়ির জানলাগুলো খুললে, পেছনের জানালাগুলো খুললে পুরো বাড়িটাতে দেখতে পেতাম। তখন আমি পড়ি ক্লাস 4-এ। ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে ছিল, বা ক্লাস 2-তে পড়তো আমার বোনের সাথে। ওর সাথে আমরা খেলতে যেতাম ওই বাড়িতে। ওইখানে খেলতে প্রতিদিনই যাওয়া আসা করি, ছোটরা যেরকম একসাথে থাকে। আমার বাবা যেহেতু এই সাইকিক জিনিসগুলোর সাথে মানে পরিচিত ছিলেন, ওই চর্চার মধ্যে ছিলেন, বাবা কিন্তু বুঝতে পারতেন যে বাড়িটার পরিবেশ ভালো না। ওই বাড়িটার মধ্যে একটা পরিত্যক্ত পায়খানা আছে, বাড়িটার একদম মানে পেছনে কোনায় একটা বড় ঝুপসি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে সেটা আর কেউ ইউজ মানে পরে করতো না, ওটা ওই সময় ব্যবহার করতো। সেই ঘটনাটাতে আসছি। ওই যে পায়খানাটা ছিল, সেই পায়খানাটার ইতিহাস কি, ওই পায়খানাটার মধ্যে 3 থেকে 4 জন ওই বাড়িরই ভাড়াটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে পায়খানাটার ভেতরে। এবং একজন ভাড়াটে ভদ্রমহিলা, উনি তখন প্রেগনেন্ট ছিলেন, পায়খানাটার মধ্যে ওই বাথরুমটার মধ্যে, সরি পায়খানার জায়গাটা কিন্তু কাটতে হবে দাদা। না না, মানে আমার মনে হয় যে না না ঠিক আছে, ইটস ওকে। মানে দেখো, সোশ্যাল মিডিয়াতে মানুষজন অদ্ভুত, সেখানে মানুষ সবসময় কিছু প্রিটেন্ড করতে চায়, বাট আমরা তো ছোটবেলা থেকে কি জানি যে একটু বড় হয়ে শুনেছি বাইরে পটি বলি, কিন্তু আসলে জায়গাটার নাম তো পায়খানাই। আর ওইটার অবস্থা এমনই, ওটাকে ওইভাবে না বললে না ব্যাপারটা মানে ঠিক ম্যানিফেস্টেশনটা হচ্ছে না। মানে ওই যে নোংরা খারাপ বাজে ওই জিনিসটা, ওটা মানে টয়লেট ল্যাট্রিন বললে না একদমই যাবে না, ওটা তো 5 স্টারে থাকে একদম। ওই জায়গাটা তবু একটু যদি কাট করা যায়, যাবে না এই জায়গাটা চেঞ্জ করে। তুমি এতবার বলেছো আর কি কাট করা, আমার তো মনে হচ্ছে এই যে আমরা কথা বলছি কাট করা যায় কি যাবে না, এটাও পডকাস্টেই থাকবে, তাহলে লোকে আরো মজা পাবে দেখে যে হ্যাঁ ইটস সো রিয়েল। কি বলুন আপনারা, যেটা রিয়েল। হ্যাঁ বলো না কোনো ব্যাপার না, মানে মোদ্দা বক্তব্যটা তো আমাদের তাই। তুমি তোমার যখন যেটা যেই ওয়ার্ডটা ইউজ করে তোমার মনে হবে যে হ্যাঁ ভালো লাগছে, সেটাই তুমি বলো। ঠিক আছে। এবার ওইখানে যে বাথরুমটা ছিল, ওই বাথরুমের মধ্যে ওই যে বললাম ভাড়াটে একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট অবস্থায় ওখানে গেছিলেন পটি করতে, ওখানেই তার বাচ্চাটা মানে ডেলিভারি হয়ে যায়, প্রসব হয়ে যায় ওখানেই বাচ্চাটা প্রসব হয়ে। এবং কি হয় মর্মান্তিকভাবে, ওই যে প্যানটা যেটা থাকে আমাদের যে বাংলা প্যান, ওর ভেতরে মাথাটা ঢুকে ওখানেই মারা যায়, ওই অবস্থাতেই ওইখানেই। ঠিক আছে, মানে একদম ডাইরেক্ট নিচে পড়ে ওইভাবেই ওর মাথাটা আটকে যায়, ওখানে পড়ে মারা যায়। তো ওখানে ওই ভদ্র মহিলাকে খুব মানে খারাপ অবস্থায়, একদম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়, কিন্তু উনি বাঁচেন না বেশি দিন, ওই বাড়িতেই কিছুদিনের মধ্যে মারা যান। তা ওই পায়খানাটা ওরা ওই বাথরুমটা ওরা মাঝে মাঝে ইউজ করতো আর কি, ওই বাড়ির লোকেরা। এবার আমার বাবার কথাটা যেহেতু একটু আগে বলছিলাম যে বাবা একটা সাইকিক কিছু বিষয় নিয়ে চর্চা করতেন, উনি অনেক কিছু সেন্স করতে পারতেন বা দেখতে পারতেন, বুঝতে পারতেন। ওই বাড়ির যে মালিক ছিলেন, আমরা প্রদীপ কাকু বলে ডাকতাম, ওই বাড়ির মালিককে ডেকে আমার বাবা বলেছিলেন যে দেখুন আপনার পরিবারের, আপনার যে ভিটেটা, এই ভিটেটা কোনো কারণে বাস্তুদোষ ঘটে গেছে, এই বাস্তুদোষটা একটু সংস্কার করালে ভালো হয়, এতে আপনাদেরই জীবনযাত্রা মানটা ভালো থাকবে, আপনারা সুস্থ থাকবেন। এবং বিশেষ করে বাড়ির ওই কোণে যে বাথরুমটা রয়েছে ওটা আপনারা কিন্তু ইউজ করবেন না, কারণ ওই কোণাটা অত্যন্ত খারাপ, ওই জায়গাটা অ্যাভয়েড করা চলাটা বুদ্ধিমানের কাজ। তারপর থেকে আস্তে আস্তে ওটা পরিত্যক্ত বাথরুম হয়ে যায়, ওটা ওরা ইউজ করতো না। ওই দিকের জানালাটা খুলে আমাদের বাবা বলতেন যে ওই দিকের বাড়ির জানালাটা খুলে রাত্রেবেলা শুতে না, আমরা শুতে পারতাম না, কারণ গভীর রাত্রেবেলা তুমি বিশ্বাস করবে না বিভৎস রকমের পচা গন্ধ আসতো, মাংস পচা গন্ধ। ওই দিকের জানালাটা, বাথরুমটা দূরে ছিল, কিন্তু ওই দিকের জানালাটা খুলে শুলে, যে কাঁঠাল গাছটা থেকে বলেছিলাম প্রেতের কান্না শুনেছি, ওই দিকের জানালাটা যদি খুলে শুতাম, গন্ধের
তীব্র গন্ধে ঘুম ভাঙতো। বাবা উঠিয়ে দিতেন আমাদের, উঠে বসে আমরা তখন বলতেন যে নাম কর, জানলা বন্ধ করে দে, গঙ্গা জলের ছিটা দে, এরকম ভাবে বা আমার বাবা কিছু ক্রিয়াকলাপ করতেন বাড়ি শোধনের জন্য, সেগুলো করতাম। এইবারে আমাদের এই যে ভাড়া বাড়িটায়, এই ভাড়া বাড়ির যে বাথরুমটা ছিল, সেই ভাড়া বাড়ির বাথরুমটা ছিল ওই পেছনের ওই বাড়িটার বর্ডার লাগোয়া। আচ্ছা। ওই বর্ডার লাগোয়া বাড়ি। এবার আমি সন্ধেবেলা, তখন আমি ক্লাস 4-এ পড়ি, সন্ধেবেলা মাঝে মাঝে আমার যদি তখন প্রয়োজন হতো আমি ওইখানে যেতাম। একদিন গেছি, তখন রাত্রেবেলা প্রায় খুব বেশি রাত হয়নি, 8:30-9টা বাজে। আমি একাই গেছি, মা বলেছে তুই যা, আমি আছি, আমি তোকে দেখতে পাচ্ছি, তোর কোনো ভয় নেই। ওখানে আমি বাথরুমে ঢুকে গেছি। এবার সেই দিনকে আমরা খেলতে গেছিলাম ওই বাড়িতে, কাদা মাটির তাল দিয়ে না, আমি দেখতে পাচ্ছি ওই যে কাঁঠাল গাছটা, যে কাঁঠাল গাছটার কথা বলেছি, ওটার নিচে কাদা মাটির তাল দিয়ে আমরা সেদিনকে কিছু একটা বানিয়েছিলাম। এরকম কাদা চটকে ওখানটা এরকম মানে মাটির ঢিপির মতো নরম কাদা উঁচু করে রাখা আছে। আমি বাথরুমে বসে ওই জায়গাটা দেখতে পাচ্ছি। ওখানটায় দেখছি ওই যে কাদা মাটির যে তালটা, আর ওই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার, শুধু পাশের বাড়ি, তাও বেশ কিছুটা দূরে, পাশের বাড়ি থেকে জানালা রান্নাঘরের একটা আলো এসে ওখানটায় পড়েছে। ওই আলোতে আমি দেখছি ওই কাদামাটির তালটার ওখানে একজন কেউ বসে ওই কাদামাটির যে তালটা ওটাকে হাটকাচ্ছে। আচ্ছা। আমি বাথরুমে, আমি প্রথমে বুঝতে পারিনি, ভেবেছি কেউ মাটি নিতে এসেছে। তখন 8:30-9টা বাজে। আমি ভালো করে ওখানে বসে দরজাটা খুলে, তখন ভয় ভয় লাগে। এবার মা দেখছে কি দেখছে না, এরকম একটা ভয় মনের মধ্যে, বাথরুমটা ভেতর থেকে লাগাইও নি, একটা কপাট খুলে রেখে দেখছি কাদামাটির তালটা এরকম ভাবে হাটকাচ্ছে, আর ওরকম ভেজা মাটি হাটকালে ছপাত ছপাত করে আওয়াজটা হয়, ওই আওয়াজটা ওখানে তখন উঠছে। আমি ওদিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকেছি। তারপরে দেখলাম ওই যে মূর্তিটা বা ওই যে অবয়বটা কাদামাটির তালটা হাটকাচ্ছিল, সে ঝট করে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে আস্তে করে সরসর করে কাঁঠাল গাছটার মধ্যে ঢুকে গেল। কাদামাটির তালটা ওরকম ভাবে মানে ঘাটাঘাটি করলো, ঘাটাঘাটি করে হাটকালো, হাটকে ওখান থেকে উঠে ওই যে কাঁঠাল গাছটার তলায় ছিল, আস্তে করে উঠে কাঁঠাল গাছটার মধ্যে ঢুকে গেল। আমি ওইটা দেখে আমি আর পেছন ফিরে তাকাইনি, কোনো কিছু না, দৌড়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ওই বাথরুম থেকে সোজা বেরিয়ে এসে ঘরে। এই কাঁঠাল গাছটা খুবই অভিশপ্ত, তার মানে কাঁঠাল গাছটা অভিশপ অবশ্যই কিছু একটা আছে, সেটার জন্য ওই কাঁঠাল গাছের থেকে আমি ওখানে প্রেতাত্মার কান্নাও শুনলাম। ওই কাঁঠাল গাছ থেকে আমি প্রথম প্রেতের কান্না শুনি, ওখান থেকে আমি প্রথম আমার প্রেতের কান্না শুনি। এবং তারপর থেকে আমি ওই বাড়িতে জীবনেও খেলতে যাইনি। এবং কিছুদিনের মধ্যে বাবাকে এটা বলার পরে বাবাও খুব মানে ব্যাপারটা নিয়ে চিন্তিত হন এবং ওই বাড়িটা আমরা ছেড়ে দেই। ছেড়ে ওই জায়গাটা চেঞ্জ করে আমরা অন্য জায়গায় চলে আসি। এক এক রকম ভূতের এক এক রকম ক্রিয়াকলাপ থাকে না। আজকে আমরা যে 3টে ঘটনা শুনলাম, প্রথম ঘটনাটা তো অসাধারণ ছিল, মানে ভিজুয়ালস অসাধারণ ছিল। আমার মনে হয়েছে যে মানে সত্যি নিজের বাড়ির ব্যালকনিতে যদি ওরকম কাউকে আমি পুরো বোরখা পরে পুরো মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে আমার কতটা ভয় লাগবে। সেকেন্ড যে ঘটনাটা আমরা শুনলাম যে চল আমরাও এবার যাব তোদের সাথে, একদম অথেন্টিক, একদম গ্রামের ঘটনা। আর থার্ড যে ঘটনাটা শুনলাম যে কাঁঠাল গাছে উঠে যাওয়ার ঘটনা, আমার মনে হয় যে শিশু অবস্থায় আমরা অনেকেই বা ছোটবেলাতে আমরা অনেকেই এমন অনেক কিছু দেখেছি যেটাকে আমরা বড় হয়ে এক্সপ্লেন করলে লোকে বিশ্বাস করবে না। একদমই তাই। অনেক কিছু আমরা ভুলেও গেছি, একদমই তাই, কিন্তু আমরা অড কিছু দেখেছিলাম। একদম নিঃসন্দেহে তাই। এটা কিন্তু আমরা বহু মানুষ দেখেছি, একদম স্বপ্নে দেখেছি। স্বপ্নে এমন অনেক কিছু, আমি ছোটবেলায় স্বপ্নে এমন অনেক কিছু দেখেছি যেটা রিয়েল লাইফে পরে দেখছি ঘটছে। ঠিক, এটা আমার এখনো হয় মাঝে মাঝে যে আমি স্বপ্নে বুঝতে পারি এবং তারপর দেখি যে হচ্ছে এরকম কিছু একটা। বা এই তোমার ছোটবেলায় এমন কিছু জিনিস হঠাৎ করে প্রত্যক্ষ করা, বিশেষ করে দুপুরবেলাতে, মানে আমার এখনো মনে আছে যে দুপুরবেলায় আমি দেখছি যে একজন বয়স্ক মহিলা আমাদের বাড়ির বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আচ্ছা, অবাক হয়ে আমি যখন বাড়ির বাইরে বেরিয়েছি দেখছি কেউ, আমি কি দেখেছি। এবার এটা আমার জীবনে না কোনো ইম্প্যাক্ট ফেলেছে না কিছু, বাট আমাকে কেউ দেখা দিয়েছে। কিছু অস্বাভাবিক তোমার লেগেছে ব্যাপারটা। উই ডোন্ট নো। আমি রিসেন্ট একটা রিসার্চ করছিলাম একটা ডকুমেন্টারির জন্য, একটা হরর ডকুমেন্টারি। আচ্ছা। তো সেখানে আর কি বলছে যে একটা বাচ্চা মেয়ে, ওর একটা ইমাজিনারি ফ্রেন্ড ছিল, একটা ইমাজিনারি ফ্রেন্ড হয় না, ইমাজিনারি ফ্রেন্ড ছিল। এবং এই যেটা বলছি, এই মেয়েটার যে ইমাজিনারি ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ডটা নাকি ওই বাড়িটার মধ্যে বহু বছর ধরে থাকতো।
আচ্ছা। এবং সেই বাড়িটাতে ওই বাচ্চাটার গোটা ফ্যামিলিটা আসে এবং এসে ওরা ওই বাড়িটা কেনে এবং ওই বাড়িটাতে থাকতে শুরু করে এবং তারপর ওই বাড়িটাতে ওদের সাথে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং এই বাড়িটার নামও তোমরা জানো, এই বাড়িটা হচ্ছে বেসিক্যালি এখন কনজিউরিং হাউস নামে পরিচিত। ও তো আচ্ছা। সেখানেও কিন্তু আমি এমন অনেক জিনিস পেয়েছি যেখানে শিশু অবস্থায় আমরা এমন অনেক কিছু দেখি যেটার কোনো ব্যাখ্যা তুমি কোনোদিনও কাউকে দিতে পারবে না। এই যে তোমার কাঁঠাল গাছে কাউকে উঠে যাওয়ার ঘটনা, এখন যদি তুমি কাউকে বলো, এবং সেই কাদামাটি ছেলে মানে বাচ্চাদের সেটা খেলে যাওয়া, ঘাটছে, সেটা ঘাটছে, সেটা ঘাটছে, কেন ঘাটছে এটাই আমার কাছে অস্বাভাবিক কেন লাগলো। ঘাটছে? ওটা ওর কি ঘেটে এটা গেল কেন? entertainment? ভেজা মাটি ঘাটার আওয়াজ আমি পাচ্ছি, খুব বেশি দূরত্ব না, একটা আলো ছায়ামূর্তি আমাদের খেলে যাওয়া ভিজা মাটিগুলোকে ঘাটছে। হতে পারে ও একটা বাচ্চাই ছিল, কিন্তু অবয়ব দেখে মনে হয়নি বাচ্চা। একজন মানে প্রাপ্তবয়স্ক মানুষের যত বড় একটা অবয়ব বা ছায়াটা হতে পারে, ওই রকম একটা ছায়া কালো, পেছন থেকে রান্নাঘরের আলো আমি দেখতে পাচ্ছি রিফ্লেক্ট করছে, সেটার মধ্যে একজন ওরকম কাদামাটি ঘাটছে, একটা বড় অবয়ব। হতে পারে এমন হতে পারে ধরো কেউ একজন ওই বাড়িটাতে থাকতো, ওই অঞ্চলে থাকতো, বাচ্চারা এসে খেলতো, তারপর লোকটা নিজের বাগানে বেরিয়ে হয়তো সেগুলোকে আবার সন্ধেবেলায় ঠিক করে দিত যাতে ব্যাপারটা ওরকমই না পড়ে থাকে। অনেক লোক হয় না কনজারভেটিভ অ্যাবাউট দেয়ার হোম। কিন্তু দুঃখের বিষয় তাকে কাঁঠাল গাছে থাকতে হচ্ছে। সে হ্যাঁ, তার না সেটা দুঃখের বিষয় না, হতে পারে যে সেই লোকটা হয়তো সেই লোকটা প্রচন্ডভাবে অ্যাটাচড ছিল তার বাড়ির সাথে, তার কাঁঠাল গাছের সাথে, তার গাছের ফলের সাথে। এবং তুমি খেয়াল করে দেখো যাদের বাগান থাকে, দে আর ভেরি অবসেসড অ্যাবাউট দেয়ার ট্রিজ। একদম 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 ঠিক বলেছো। তো মেবি হতে পারে যে ও ওখান থেকে বেরোতে পারেনি, একদম ওখানে বাচ্চারা এসে খেলতো, তারপর সেই জায়গাটা ও ক্লিন করে দিত, ও দেখেছে এই জায়গাটা এমন নোংরা হয়ে রয়েছে, ও ক্লিন করে দিয়েছে, দেন ও উঠে আবার ওর জায়গায় চলে গেছে। তো ইট ক্যান অলসো মানে ইট ক্যান অলসো হ্যাপেন, এটাও একটা স্টোরি হতে পারে, মানে হতে পারে এটা সেই সাইডের স্টোরিটা যেটা আমরা জানি না। একদম। কিন্তু ভূতের ঘটনার মজাই হচ্ছে এটা যে আমরা অনেক কিছু অ্যাজিউম করতে পারি, কারণ যাদের ব্যাপারে আমরা কথা বলছি তারা তো আর আমাদের এখানে প্রমাণ করবার মতন কেউ এসে তো আমাদের বলছে না। এখন আপাতত একদম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বিভিন্নভাবে হয়তো আমরা জানতে পারতে পারি, কারণ দরজার ঠিক উল্টো দিকটায় কি রয়েছে, দরজাটা খুললে আমরা কি দেখতে পাবো সেটা কিন্তু আমরা জানি না। তো আছে কি নেই সেটাই বিশ্বাস করা না অবিশ্বাস করার থেকে আমার মনে হয় সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি জানি না বা আমি জানি, বা হয়তো এমন কিছু একটা হতে পারে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস আ লট। আমি খুব এন্টারটেইনড হলাম আজকের এই এপিসোডটাতে, কারণ 3টে এমন ঘটনা শুনলাম যেই 3টে ঘটনা আমার টুকরো টুকরো ঘটনা শুনতে খুব ভালো লাগে। এত বড় ঘটনা আমার শুনতে ডেফিনেটলি ভালো লাগে, বড় ঘটনা, কিন্তু কিছু মানুষ কিছু টুকরো ঘটনা এত সুন্দর বলতে পারে যেগুলো শোনার পর আমার ওই আমেজটা ক্রিয়েট হয়। উফ, এই ছোটবেলায় যেমন শুনতাম টুকরো টুকরো ঘটনা শুনতাম, জানিস কি হয়েছে ওখানে একটা এমন ঘটনা ঘটেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আপনার জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স যদি পাঠাতে হয় তাহলে 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আশা করছি আপনার ঘটনা আমাদের সকলের খুব ভালো লাগবে, এবং আমাদের ভালো লাগলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আসবেন, এসে আপনার ঘটনা শোনাবেন। আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে রয়েছে কৌশিক, এবং আজকে আমার গেস্ট হরপ্রিয়া। থ্যাঙ্কস আ লট এতক্ষণ শোনার জন্য। থ্যাঙ্কস আ লট।